ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ১৯৪৮ সালে ইসরায়েল গড়ে তোলার পর একাধিকবার মুসলিমদের সঙ্গে যুদ্ধ সংঘাতে জড়িয়েছে ইহুদিবাদী দখলদাররা। জয় পরাজয় যাই হোক না কেন, ভূখণ্ড ছাড়া বা নিজেদের মধ্যে অনৈক্য কখনো দেখেনি তেল আবিব। কিন্তু ২০২৩ সালে খোদ ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের চালানো অতর্কিত হামলা তাদের ভিত কাঁপিয়ে দেয়। সেই থেকে অবৈধ এই ভূখণ্ড ছাড়তে দখলদার ইহুদিদের মধ্যে রীতিমতো যেন প্রতিযোগিতা শুরু হয়েছে। সর্বশেষ ইরানের ভয়াবহ হামলার মুখে আরও নিরুপায় হয়ে পড়ায় দখলদারদের ঢল নেমেছে সীমান্ত এলাকা ও বিমানবন্দরগুলোতে। টিআরটি ওয়ার্ল্ডের পরিসংখ্যান বলছে, গাজা সংঘাত ও অভ্যন্তরীণ অস্থিরতার মাঝে ২০২৩ থেকে ২৪ সালে প্রায় ১ লাখ ইসরায়েলি দেশত্যাগ করেছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা থেকে এই তথ্য পাওয়া গেছে। ইসরায়েলের মোট নাগরিকের সংখ্যায় মাত্র ১ কোটি। এর মাঝেও আবার অনেকে অন্য দেশে থাকে। নিরাপত্তাহীনতায় ভুগতে থাকায় তারা দেশ ছাড়ছেন। এছাড়া জীবনযাত্রায় ব্যয় বেড়ে যাওয়ায় কর্মের সন্ধানেও ছুটছে কেউ কেউ। গবেষকরা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত অর্থনৈতিক ধাক্কা, রাজনৈতিক, অর্থনৈতিক বা নিরাপত্তা সংক্রান্ত ধাক্কা অভিবাসনের মাত্রায় আরও গুরুতর ও আকস্মিক উল্লম্ফন ঘটাতে পারে। এই প্রবণতা ইসরায়েলের জন্য একটি অত্যন্ত বড় ঝুঁকি তৈরি করতে পারে। ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের প্রতিরোধ সক্ষমতা দিন দিন কমে আসছে। এভাবে চলতে থাকলে নিকট ভবিষ্যতে লক্ষ লক্ষ ইসরায়েলি ভূখণ্ড ছেড়ে চলে যেতে পারে বলে আশঙ্কা জানাচ্ছেন অনেক বিশ্লেষক। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে, যুগ যুগ ধরে ইসরায়েলি আক্রমণ থেকে বাঁচতে মিশর সীমান্ত দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে ফিলিস্তিনিরা। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। এই পথে এখন ইসরায়েলিরা দখল করা ভূখণ্ড ছাড়ছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, ২ মার্চ ইসরায়েলি পর্যটন মন্ত্রণালয় তাবা সীমান্ত পারাপারের জন্য শাটল সার্ভিস পরিচালনা শুরু করেছে। এভাবেই মিশরের তাবা ও ইসরায়েলের আইলাতের মধ্যে অবস্থিত ক্রসিং দখলদারদের পালিয়ে যাওয়ার পথে পরিণত হয়। অনেক পর্যবেক্ষকের মতে, ইরানের সাথে চলমান যুদ্ধের সন্তোষজনক সমাধান ও ইসরায়েলের যথাযথ নিরাপত্তা নিশ্চিত না করা গেলে ইসরায়েলিদের, বিশেষ করে যারা দখলকৃত ভূখণ্ডেই যাদের জন্ম, সেই প্রজন্মের অনেকেই জন্মভূমি ছেড়ে চলে যাবে। যুদ্ধের বিভিন্ন পর্যায়ে ইরান দখল করা ভূখণ্ড ছেড়ে ইসরায়েলিদের যাওয়ার নির্দেশও দিয়েছে। অন্যথায় তাদের জীবন ঝুঁকিতে পড়বে বলে হুঁশিয়ারি জানিয়েছে তেহরান। ইরানের বিধ্বংসী এই রূপ নিরস্ত করতে না পারলে ইসরায়েলিরা কোনোভাবেই নিরাপত্তাবোধ নিয়ে জীবনযাপন করতে পারবে না। নিউজ ডেস্ক, দুতিয়াল। যুগে যুগে আল্লাহ তাআলার অবাধ্যতা, নবীদের হত্যা এবং দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ করেছে বনি ইসরায়েল। এজন্য বারবার লাঞ্ছিত, অপমানিত, ধ্বংস এবং বিতাড়িত হয়েছে তারা। কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত এই চক্র চলমান থাকবে। বনি ইসরায়েলের এমন পরিণতির ব্যাপারে পবিত্র কোরআনে আগে থেকেই বলে রেখেছেন আল্লাহ তাআলা। পবিত্র কোরআনে সূরা বনি ইসরায়েলের ৪ ও ৫ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, আমি কিতাবে বনি ইসরায়েলকে পরিষ্কার বলে দিয়েছি, তোমরা পৃথিবীর বুকে ২ বার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে। অতঃপর যখন প্রতিশ্রুতি সেই প্রথম সময়টি এলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদের। অতঃপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। এই ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। সূরা বনি ইসরায়েল ১৭.৪-৫। এ থেকে বোঝা যায় বনি ইসরায়েল দুনিয়ার বুকে ২ বার বড় ধরনের ফাসাদ সৃষ্টি করবে। ইসলামী ঐতিহাসিক ও তাফসীরবিদদের মতে এর মধ্যে প্রথম ঘটনাটি ইতোমধ্যেই সংঘটিত হয়েছে। খ্রিস্টপূর্ব ৭২২ সালে এশিরিয়ানরা বনি ইসরায়েলের একটি অংশকে জোরপূর্বক নির্বাসিত করে। নব্য এশিরিয়ান রাজা তৃতীয় তিগলাত ফিলিসার এবং পঞ্চম সালমেনসার ইসরায়েলি সাম্রাজ্য দখল করে জেরুজালেম দখল করেন, যা ছিল দাউদ এর গঠিত সাম্রাজ্যের পতন। পরে সূরা বনি ইসরায়েলের ৬, ৭ ও ৮ নম্বর আয়াতে মহান আল্লাহ আরও বলেন, অতঃপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য যুদ্ধের পালা ঘুরিয়ে বিজয় দিলাম, তোমাদের ধন ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের করলাম সংখ্যাগরিষ্ঠ। তোমরা যদি ভালো করো তবে নিজেদেরই ভালো করবে এবং যদি মন্দ করো তবে তাও নিজেদের জন্যই। এরপর যখন দ্বিতীয় সে সময়টি এলো, তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম, যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল এবং যেখানেই জয়ী হয় সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায়। হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন, কিন্তু যদি পুনরায় তদ্রূপ করো আমিও পুনরায় তাই করব। আমি জাহান্নামকে কাফেরদের জন্য কয়েদখানা করেছি। সূরা বনি ইসরায়েল ১৭.৬, ৭, ৮। এইসব আয়াতের আলোকে বোঝা যায় প্রথমবার পতনের পর দুনিয়ার বুকে বনি ইসরায়েলকে পুনরায় ক্ষমতা দান করেন আল্লাহ তাআলা।
ধারণা করা হয় কয়েক হাজার বছরের মধ্যে বর্তমানে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে ইসরায়েল। অনেক তাফসীরবিদ মনে করেন এটি দ্বিতীয় ফাসাদের পূর্ব প্রস্তুতি। যদিও ইসলামের শুরুর দিককার কোরআনের তাফসীরবিদদের মতে কোরআনে বর্ণিত দুটি ফাসাদের ঘটনাই ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে আধুনিক মুফাসসিরদের অনেকের মতে দ্বিতীয় ফাসাদের ঘটনা এখনও ঘটেনি। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী কিয়ামত সংগঠনের আগে ইমাম মাহদীর নেতৃত্বে মুসলিমরা জেরুজালেম জয় করবে। বর্তমান বিশ্বের ঘটনাবলীর পরম্পরায় অনেক মুফাসসির মনে করেন সেটাই হবে বনি ইসরায়েলের উপর দ্বিতীয় বিপর্যয়ের ঘটনা। হরমুজ সংকটের মাঝেই এবারে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ মালাক্কা প্রণালীতে শুল্ক আরোপের আলোচনা উঠেছে। ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী পূর্বায়া ইউধি সাদেওয়া এই প্রস্তাব সামনে এনেছেন। দেশটির কৌশলগত ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব বাড়ানোর লক্ষ্যেই 22 এপ্রিল জাকার্তায় আয়োজিত এক সিম্পোজিয়ামে এই প্রস্তাব তুলেছেন তিনি। পূর্বায়া বলেন, প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর নির্দেশনা অনুযায়ী ইন্দোনেশিয়া আর নিজেকে প্রান্তিক দেশ হিসেবে দেখতে চায় না। তার ভাষায়, বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ রুটে অবস্থান করা সত্ত্বেও মালাক্কা প্রণালীতে জাহাজ চলাচলে বর্তমানে কোনো শুল্ক নেওয়া হয় না, যা পুনর্বিবেচনার দাবি রাখে। এ প্রস্তাবের পেছনে অনুপ্রেরণা হিসেবে হরমুজ প্রণালীতে ইরানি শুল্ক আরোপের পরিকল্পনার প্রসঙ্গ টানেন পূর্বায়া। তার মতে, একই ধরনের উদ্যোগ গ্রহণ করলে ইন্দোনেশিয়াও উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারে। তবে বাস্তবতা যে জটিল, সেটিও স্বীকার করেছেন এই মন্ত্রী। মালাক্কা প্রণালীর নিয়ন্ত্রণ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এই 3 দেশের মধ্যে বিভক্ত। ফলে এককভাবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এটি বাস্তবায়নে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঐকমত্য অপরিহার্য। আপাতত এটি একটি প্রাথমিক ধারণা হিসেবেই বিবেচিত হচ্ছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের আগে আঞ্চলিক সমন্বয় ও বৈশ্বিক বাণিজ্যের ওপর সম্ভাব্য প্রভাব গভীরভাবে বিশ্লেষণ করা হবে বলে জানান পূর্বায়া। এদিকে ইন্দোনেশিয়ার এ ধরনের প্রস্তাব ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সিঙ্গাপুর ও মালয়েশিয়া এর জোর বিরোধিতা জানিয়েছে। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাক্রিস্টান সিএনবিসির এক অনুষ্ঠানে স্পষ্টভাবে বলেন, মালাক্কা ও সিঙ্গাপুর প্রণালীর নৌপথ সবার জন্য উন্মুক্ত থাকা উচিত এবং এ প্রবেশাধিকার সীমিত করার কোনো উদ্যোগ তারা সমর্থন করবে না। তিনি আরও উল্লেখ করেন, এই প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য স্বীকৃত, যা জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন দ্বারা সুরক্ষিত। সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া এই 3 দেশই বাণিজ্য নির্ভর অর্থনীতি হওয়ায় এই পথ উন্মুক্ত রাখা সবার স্বার্থেই গুরুত্বপূর্ণ। একই সুর শোনা গেছে মালয়েশিয়া থেকেও। এদিকে ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় জরুরি পণ্য পরিবহনে পানামা খালের ব্যবহার কয়েকগুণ বেড়েছে। এ অবস্থায় দ্রুত খাল পার হতে আকাশচুম্বী খরচ করতেও পিছপা হচ্ছে না জাহাজগুলো। ইরান যুদ্ধের কারণে পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে তেল ও গ্যাস সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। এর ফলে এশিয়ার শোধনাগারগুলো তাদের কৌশল পরিবর্তনে বাধ্য হয়েছে। তারা এখন উপসাগরীয় দেশগুলোর উপর নির্ভর না করে যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস কিনতে শুরু করেছে। আর এই পণ্য পরিবহনের জন্য আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্তকারী পানামা খালই এখন তাদের একমাত্র ভরসা। পানামা খাল কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ জরুরি ভিত্তিতে এই খাল পার হতে $40 লাখ সিরিয়াল নিয়েছে। স্বাভাবিক সময়ে এই খালটি অতিক্রম করতে 5 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জ্বালানির জরুরি সরবরাহ নিশ্চিত করতে কোম্পানিগুলো আকাশচুম্বী অর্থ ব্যয় করতেও পিছপা হচ্ছে না। পানামা খাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ইরান যুদ্ধের পর থেকে দীর্ঘ সিরিয়াল এড়াতে পেমেন্টের পরিমাণ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়ার। ইরানের সঙ্গে যুদ্ধে গুরুত্বপূর্ণ সব ক্ষেপণাস্ত্রের বড় অংশই ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অভ্যন্তরীণ মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা ও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী কয়েক বছরের মধ্যে যদি আরেকটি সংঘাত শুরু হয় তাহলে তাৎক্ষণিকভাবে গোলাবারুদের ঘাটতি দেখা দেবে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদন চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে। তবে কি যুদ্ধাস্ত্রে টান পড়েছে বলেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে না চাইলেও শেষমেশ বাধ্য হয়ে তা বাড়ালেন ট্রাম্প? এমন প্রশ্নই উঠছে সব মহলে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর নতুন বিশ্লেষণের বরাত দিয়ে CNN এর প্রতিবেদনে বলা হয়েছে,
ইরানের সঙ্গে 7 সপ্তাহের যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত 45% প্রিসিশন স্ট্রাইক মিসাইল বা নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রের মজুদ ব্যবহার করেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যবহৃত থার্ড ক্ষেপণাস্ত্রের অন্তত অর্ধেক খরচ হয়েছে। এছাড়া প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইলের প্রায় 50% ব্যবহার করা হয়েছে। পেন্টাগনের অভ্যন্তরীণ মূল্যায়নের সঙ্গে পরিচিত সূত্রগুলোর এই পরিসংখ্যান পেন্টাগনের গোপন তথ্যের সঙ্গেও ঘনিষ্ঠভাবে মিলে যায়। চলতি বছরের শুরুর দিকে পেন্টাগন ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে একাধিক চুক্তি করে। তবে উৎপাদন সক্ষমতা বাড়লেও এই অস্ত্রগুলো পুনরায় সরবরাহ পেতে 3 থেকে 5 বছর সময় লাগবে বলে জানিয়েছে সিএসআইএস এর বিশেষজ্ঞরা ও সংশ্লিষ্ট সূত্রগুলো। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, যদি ইরানের সঙ্গে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি টিকে না থাকে তাহলে যুক্তরাষ্ট্রের কাছে যতটুকু বোমা ও ক্ষেপণাস্ত্র মজুদ আছে তা দিয়ে হয়তো পরিস্থিতি সামাল দেয়া যাবে। কিন্তু চীনের মতো প্রতিদ্বন্দ্বী মোকাবিলার জন্য এই মজুদ যথেষ্ট নয়। এই অস্ত্রভান্ডার যুদ্ধপূর্ব পর্যায়ে ফিরিয়ে নিতে কয়েক বছর সময় লাগবে। বিশ্লেষণ ও সংশ্লিষ্ট সূত্রগুলো আরও জানায়, যুক্তরাষ্ট্র তাদের টমাহক মিসাইলের প্রায় 30%, দূরপাল্লার জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইলের 20% বেশি এবং SM-3 ও SM-6 মিসাইলের প্রায় 20% ব্যবহার করেছে। এসব মজুদ পুনরায় পূরণ করতে প্রায় 4 থেকে 5 বছর সময় লাগবে। এই ক্ষেপণাস্ত্র ঘাটতির হিসাব প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে তীব্র বৈপরীত্য তৈরি করেছে। তিনি দাবি করছেন যুক্তরাষ্ট্র কোনো অস্ত্র সংকটে নেই, যদিও একই সময়ে তিনি ইরান যুদ্ধের প্রভাবে মজুদ কমে যাওয়ায় অতিরিক্ত তহবিল চেয়েছেন। গত মাসে অতিরিক্ত বাজেটের অনুরোধের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরানের বাইরেও আরও অনেক কারণে আমরা এ অর্থ চাইছি। বিশেষ করে গোলাবারুদের ক্ষেত্রে আমাদের উচ্চ পর্যায়ে অনেক মজুদ আছে, তবে আমরা তা সংরক্ষণ করছি। যুদ্ধ শুরুর আগে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং অন্যান্য সামরিক নেতারা ট্রাম্পকে সতর্ক করেছিলেন যে দীর্ঘমেয়াদী সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদের উপর প্রভাব ফেলতে পারে। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই ডেমোক্র্যাট নেতারা গোলাবারুদের মজুদ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। তাদের আশঙ্কা, এটি মধ্যপ্রাচ্য সহ অন্যান্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতার উপর প্রভাব গুরুতর ফেলতে পারে। গত মাসে অ্যারিজোনার ডেমোক্র্যাট সেনেটর মার্ক ক্যালি বলেন, ইরানের কাছে বিপুল সংখ্যক শাহেদ ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মাঝারি ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা আছে এবং তাদের বিশাল মজুদও রয়েছে। তাই এক পর্যায়ে এটি একটি গণিতের সমস্যায় পরিণত হয়। আমরা কিভাবে আকাশ প্রতিরক্ষা গোলাবারুদ পুনরায় সরবরাহ করব, আর সেগুলো কোথা থেকে আসবে? চীনের আক্রমণের ভয় এবং বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তাইওয়ানের সাধারণ মানুষের মধ্যে বিদেশ পাড়ি জমানোর প্রবণতা বাড়ছে। যদিও তাইওয়ান সরকার প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি, বাধ্যতামূলক সামরিক পরিষেবার মেয়াদ বাড়ানো এবং যুদ্ধ মহড়ার মাধ্যমে প্রতিরোধের চেষ্টা করছে, তবে অনেক নাগরিক ব্যক্তিগতভাবে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বিকল্প পথ খুঁজছেন। সিএনএন এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, তাইওয়ানের অনেকেই সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সম্পদ সরিয়ে নিচ্ছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্ট পাওয়ার চেষ্টা করছে তারা। তাদের মতে তাইওয়ানে যদি হামলা হয় তাহলে বিদেশে থাকা অর্থ ব্যবহার করতে পারবে এবং সহজে অন্য দেশে চলে যেতে পারবে। ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্য ও এশিয়ার বড় একটি অংশ অস্থিতিশীল হয়ে ওঠায় তাইওয়ানবাসীর মধ্যে নিজেরাও আক্রান্ত হওয়ার উৎকণ্ঠা বেড়েছে। তাইওয়ান দীর্ঘদিন ধরে চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় আছে। বেইজিং তাইওয়ানকে নিজেদের অংশ বলে মনে করে এবং স্বায়ত্তশাসিত দ্বীপটি ঘিরে নিয়মিত সামরিক মহড়া ও অবরোধের অনুশীলন চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে অনেক তাইওয়ানবাসী প্রাথমিক চিকিৎসা, অস্ত্র চালানো সহ বিভিন্ন প্রশিক্ষণ নিচ্ছে। বড় একটি অংশ বিদেশে যাওয়ার উপায় খুঁজছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ায় আগ্রহ তাইওয়ানিদের মধ্যে নিরাপদ আবাসন হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতি আগ্রহ বাড়ছে। ব্যাংককের এক রিয়েল এস্টেট এজেন্ট সিএনএনকে জানান, তাদের সঙ্গে যোগাযোগকারীদের প্রায় 70%ই ভূ রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন তাইওয়ানিজ নাগরিক। অনুসন্ধানের বিপুল প্রবাহ সামাল দিতে তার কোম্পানি ব্যাপক হারে কর্মী নিয়োগ করছে বলেও জানান ওই ব্যক্তি। উদ্বিগ্ন তাইওয়ানিজদের অনেকেই কম্বোডিয়ায় সম্পত্তি কিনছেন বা মালয়েশিয়ার মতো দেশে যাওয়ার পরিকল্পনা করছেন, যাদের যুদ্ধের সময় আকাশপথ বন্ধ হয়ে গেলেও নৌপথে চলে যাওয়া সম্ভব হয়। 2025 সালের এক জরিপ অনুযায়ী যুদ্ধ শুরু হলে তাইওয়ানের 20% নাগরিক প্রতিরোধ গড়ে তোলা বা সেনাবাহিনীতে যোগ দেওয়ার পক্ষে। বিপরীতে 11% নাগরিক সরাসরি তাইওয়ান ছেড়ে পালানোর কথা বলেন। 17% সরকারের সিদ্ধান্তকে সমর্থনের কথা জানিয়েছেন। 37% মানুষ নাগরিক পরিস্থিতির উপর নির্ভর করে চলার কথা বলেছেন। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে তাইওয়ানের জনগণের লড়াই করার মানসিকতা চীন ও যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদি চীন বুঝতে পারে যে মানুষ লড়াই করার ইচ্ছে হারিয়ে ফেলছে, তবে তারা আক্রমণে আরও সাহসী হবে। ইমিগ্রেশন কনসালটেন্টরা জানিয়েছেন, গত 5 বছরে সেন্ট লুসিয়া, ভানুয়াতু এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব নেওয়ার হার বেড়েছে। আগে মানুষ কেবল যুক্তরাষ্ট্র বা কানাডার গ্রিন কার্ড খুঁজত, কিন্তু এখন তাদের লক্ষ্য হলো ঝুঁকি কমানো এবং সম্পদের বৈচিত্র্য আনা। যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এবং আগামী মে মাসে শি জিনপিং এর সঙ্গে তার সম্ভাব্য বৈঠক তাইওয়ানের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। বর্তমান এই অনিশ্চয়তার মধ্যে তাইওয়ানের অনেক নাগরিকের কাছে নিজের জন্মস্থান এক অনিশ্চিত গন্তব্য হয়ে দাঁড়িয়েছে। নিউজ ডেস্ক, দুতিয়াল। আকাশে উঠছিল প্রশিক্ষণ ফ্লাইট, কিন্তু হঠাৎ এমন কিছু আঁকা হলো যা দেখে তদন্তে নেমেছে বিমান বাহিনী। এটা কি নিছক ভুল নাকি ইচ্ছাকৃত বার্তা? ফিনল্যান্ডের ক্যাডেট পাইলটদের নিয়ে এখন তোলপাড়। ফিনল্যান্ডের বিমান বাহিনীর ক্যাডেট পাইলটরা আকাশে উড্ডয়ন পথ দিয়ে অশোভন আকৃতি আঁকার ঘটনায় শাস্তির মুখোমুখি হয়েছেন। ফ্লাইট রাডারের বিশ্লেষণে দেখা যায় তাদের উড্ডয়ন পথের মধ্যে কিছু অস্বাভাবিক কৌশল ছিল। ডিজিটাল ট্র্যাকিংয়ে যা দেখতে মানব শরীরের সাথে সংশ্লিষ্ট আপত্তিকর নকশার মতো। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ফিনিশ এয়ারফোর্সের পাইলট রিজার্ভ অফিসার কোর্সের শিক্ষার্থীরা সম্প্রতি জাভাস্কিলা থেকে দুটি গ্রবজি 115 প্রশিক্ষণ বিমান নিয়ে উড্ডয়ন করেন। ওই মহড়ার উদ্দেশ্য ছিল টার্নিং বা বাঁক নেয়ার অনুশীলন করা। ফিনিশ বিমান বাহিনী নিশ্চিত করেছে, টিক্কাকোস্কি এয়ারফোর্স একাডেমিতে প্রশিক্ষণরত ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। যদিও তাদের কী ধরনের শাস্তি দেয়া হবে তা স্পষ্ট নয়। তবে বিমান বাহিনীর এক মুখপাত্র বলেন, সেনাদের কাছ থেকে শালীন আচরণ ও নিয়ম মেনে চলার প্রত্যাশা করা হয়। কেউ যদি তা লঙ্ঘন করে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি ফিনল্যান্ডের সংবাদ মাধ্যম ইলেকে জানান, বিমানগুলো নির্ধারিত রুট থেকে বিচ্যুত হয়নি। তারা নির্ধারিত ফ্লাইট পথের মধ্যেই ছিল এবং মিশনে দেয়া নির্দেশনা অনুযায়ী মহড়া সম্পন্ন করেছে। মুখপাত্র আরও বলেন, এই ফ্লাইটগুলো অন্য কোনো প্লেন চলাচলের জন্য ঝুঁকি তৈরি করেনি। তবুও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। পাইলট রিজার্ভ অফিসার কোর্সটি একটি বার্ষিক প্রতিযোগিতামূলক প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে সামরিক উড়োজাহাজ চলাচল সংক্রান্ত তাত্ত্বিক পাঠের পাশাপাশি প্রাথমিক উড্ডয়ন প্রশিক্ষণ দেয়া হয়। গ্রবজি 115E একটি প্রোপেলার চালিত প্লেন, যা প্রাথমিক প্রশিক্ষণ, নেভিগেশন, ইনস্ট্রুমেন্ট ফ্লাইট ও অ্যারোবেটিক অনুশীলনের জন্য ব্যবহৃত হয়। এটি রয়্যাল নেভি, আর্মি এয়ার কর্পস এবং রয়্যাল এয়ারফোর্সেও পাইলটের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে। পাইলটরা আকাশে উড্ডয়ন পথ দিয়ে এমন অশোভন নকশা তৈরি করে প্রথমবারের মতো আলোচনায় এসেছেন তা নয়। 2021 সালের অক্টোবর মাসে রয়্যাল এয়ারফোর্সের দুটি পাইলট ইংল্যান্ডের লিঙ্কনশায়ার থেকে নর্থ ওয়েলসের মধ্যে প্রায় 40 মাইল জুড়ে একটি অশোভন আকৃতি তৈরি করেছিলেন। তখন RAF দাবি করেছিল, দুটি ফ্লাইট পথ মিলিয়ে যে আকৃতি তৈরি হয়েছিল তা সম্পূর্ণ কাকতালীয়। তারা আরও বলেছিলেন, অপারেশনাল প্রশিক্ষণ মিশন সম্পন্ন করার সময় পাইলটদের অযথা সময় নষ্ট করার সুযোগ নেই। এর আগে 2020 সালের নভেম্বরে রাশিয়ার এয়ারলাইন পোবেদার একটি ফ্লাইট ভনুকোভো থেকে কোলতোজভো পর্যন্ত উড্ডয়ন পথে একই ধরনের আকৃতি তৈরি করেছিল। ধারণা করা হয়, রুশ ফুটবল দলের অধিনায়ক আর্তেম জিউবার প্রতি সমর্থন জানাতে ফ্লাইট পথ পরিবর্তন করেছিলেন ক্রুর সদস্যরা। অন্যদিকে ফিনল্যান্ডের বিমান বাহিনী সম্প্রতি আরেক ধরনের বিতর্কিত প্রতীকের সঙ্গেও যুক্ত ছিল। গত বছর বিদেশি দর্শনার্থীদের কাছে অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে তারা তাদের বিমান বাহিনীর পতাকা থেকে স্বস্তিকা চিহ্ন সরিয়ে দেয়। ফিনল্যান্ড 2018 সালে তাদের বিমান বাহিনীর প্রতীক হিসেবে স্বস্তিকা গ্রহণ করেছিল, যা জার্মানির নাৎসি পার্টি এটি প্রতীক হিসেবে গ্রহণ করারও বহু আগের ঘটনা। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল। প্রেসিডেন্ট পদে যেই আসুক না কেন, যুক্তরাষ্ট্রকে কখনো বিশ্বাসযোগ্য দেশ হিসেবে বিবেচনা করা যায় না। ডেমোক্রেট হোক বা রিপাবলিকান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা আসে আর যায়, কিন্তু দেশটির অসততা ও প্রতারণা অপরিবর্তিত থাকে। ইরান যুক্তরাষ্ট্রের কোনো প্রতিশ্রুতি কেন বিশ্বাস করতে পারছে না, তা যেসব দেশ যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে তাদের ইতিহাস পর্যালোচনা করলে বোঝা যায়। উত্তর কোরিয়া ও ভিয়েতনাম এই দুই দেশের সঙ্গেই শান্তি চুক্তি স্বাক্ষরের পরপরই যুক্তরাষ্ট্র তা লঙ্ঘন করেছিল।
মিডল ইস্ট মনিটরে প্রকাশিত এক লেখায় চলমান যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ ও শান্তি আলোচনা প্রসঙ্গে মার্কিনীদের অতীত ইতিহাস তুলে ধরে এইভাবেই লিখেছেন প্রখ্যাত মার্কিন সমাজবিজ্ঞানী ও ইতিহাসবিদ জর্জ ক্যাটসিয়াফিকাস। তিনি বলেন, ভিয়েতনাম যুদ্ধের আনুষ্ঠানিক পরিসমাপ্তির লক্ষ্যে বিখ্যাত মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার ও ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো সদস্য লে ডাক ফোর প্যারিসে 1973 সালে একটি শান্তি চুক্তি করতে 4 বছর 8 মাস সময় লেগেছিল। সেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদে একদিনেরও কম সময়ে আলোচনা করে চুক্তিতে পৌঁছতে চান। ক্যাটসিয়াফিকাস লিখেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে ইরানের দাবিগুলোর অন্যতম হল দেশটি ধ্বংস করার অপরাধে যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে। এ প্রসঙ্গে 1973 সালের 1 ফেব্রুয়ারি ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফান ভ্যান ডং এর কাছে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের পাঠানো একটি চিঠির কথা উল্লেখ করেন তিনি। সেখানে নিক্সন প্রতিশ্রুতি দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র 1973 সালের 27 জানুয়ারি স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী উত্তর ভিয়েতনামের যুদ্ধ পরবর্তী পুনর্গঠনে অংশ নেবে। নিক্সনের অনুমান অনুযায়ী ক্ষতিপূরণ বাবদ অনুদান আকারে 5 বছরে $3.25 বিলিয়ন দেয়া হবে। ভিয়েতনামের কর্মকর্তারা নিক্সনের কথার উপর ভরসা করেছিলেন এবং ওই $বিলিয়ন হিসেবে ধরেই নিজেদের যুদ্ধ পরবর্তী পরিকল্পনা তৈরি করেছিলেন। তবে এজেন্ট অরেঞ্জ, B-52 বোমারু বিমান ও 5 লাখ মার্কিন সেনার তাণ্ডবে বিধ্বস্ত সেই দেশটিকে একটি পয়সাও পরে আর দেয়া হয়নি। মার্কিনীদের প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস টেনে ক্যাটসিয়াফিকাস বলেন, যুক্তরাষ্ট্রের আদিবাসী বা নেটিভ আমেরিকানদের সঙ্গে দেশটির সরকার 500টির বেশি চুক্তি করেছিল। এর মধ্যে একটিও যথাযথভাবে রক্ষা করা হয়েছে এমন নজির খুঁজে পাওয়া কঠিন। ইতিহাসবিদরা এই জঘন্য রেকর্ডকে চুক্তিভঙ্গের কলঙ্কিত অধ্যায় বলে অভিহিত করেন। এরপর তিনি লেখেন, 2023 সালের এক সন্ধ্যায় উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের পানীয় হাতে দেশটির কয়েকজন মানুষের সাথে আড্ডা দেওয়ার সময় আমি যুক্তরাষ্ট্রের চুক্তিভঙ্গের এই ইতিহাস প্রসঙ্গ টানি। শুনে তারা বিস্ময়ে বিমূঢ় যান। জানতে চান, যুক্তরাষ্ট্রের কি কোনো সম্মানবোধ নেই? কোরীয় যুদ্ধের পর উত্তর কোরিয়ার সাথে হওয়া চুক্তিও মানেনি যুক্তরাষ্ট্র। কার্যত এখনও ওই যুদ্ধবিরতি চুক্তির 15 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করে চলেছে তারা। ওই অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে, কোরিয়াতে কোনো ধরনের অবরোধ দেয়া হবে না। অথচ যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর একটি নিরবিচ্ছিন্ন অবরোধ বজায় রেখেছে, যা আন্তর্জাতিক ঋণ ও নতুন বিনিয়োগের পথ রুদ্ধ করার পাশাপাশি বাণিজ্য ও যাতায়াত বাধাগ্রস্ত করে দেশটির আর্থিক খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ট্রাম্প যেভাবে ইরানের ওপর নতুন অবরোধ আরোপ করেছেন, ঠিক সেভাবেই উত্তর কোরিয়াকে কয়লা ও খনিজ রপ্তানিতে সাহায্যকারী পরিবহন সংস্থা, জাহাজ ও ব্যক্তিদের ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। ক্যাটসিয়াফিকাস বলেন, যুক্তরাষ্ট্র বরাবরই আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও চুক্তি উপেক্ষা করে। এর একটি বড় উদাহরণ হল আন্তর্জাতিক বিচার আদালত ICJের বিভিন্ন রায়কে গুরুত্ব না দেয়া। যুক্তরাষ্ট্র নিজেকে ও ইসরায়েলকে এই আদালতের রায়ের বাধ্যবাধকতা থেকে দূরে সরিয়ে রেখেছে। আরেকটি উদাহরণ হল জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নিজেকে প্রত্যাহার করে নেয়া। ভবিষ্যৎ প্রজন্ম এটাকে সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করবে। একইভাবে সংযত কারণেই যুক্তরাষ্ট্র কখনো আন্তর্জাতিক অপরাধ আদালত ICJেরও সদস্য হয়নি, বলেন জর্জ ক্যাটসিয়াফিকাস। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।